নুপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করে কৃতিক শুধালো। আচ্ছা অরু, সেদিন ক্যাথলিন তোকে রেগেমেগে কি এমন বলেছিল? প্রথমে অরু একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো চট করে মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে উঠে ও। কি ব্যাপার, হাসছিস কেন? অরু হাসতে হাসতে জবাব দেয়। হাসবো না? এলিসা আপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথা আইনা শোনালো সেদিন। বলে কি না আমাকে যাতে আপনার ধারে কাছেও আর না দেখা যায়। আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন। কথাটা বলে আবারও অট্ট হাসতে ফেটে পড়ে অরু। হাসতে হাসতেই বলে, উনি তো আর জানে না আমি আপনার চিরাচরিত শত্রু। জানলে বোধ হয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসা আপুর কাজিনের মাথা নির্ঘাত সমস্যা আছে। কৃতিক নিজের হাতের কাজ থামিয়ে বলল, এমন কেন মনে হলো তোর? তো মনে হবে না আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলছে আপুর কাজিন, আর মানুষ পেল না। আমি আর আপনি সাপ আর বেজি, না না না, দা আর কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটি হেসে উঠছে অরু। এতক্ষণ ধরে বসে বসে অরুর কথা আর বহর শুনে গেলেও ও শেষের কথাটা বোধে পছন্দ হয়নি কৃতিকের। অরুর হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজে করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। কৃতিকের হাতের বাঁধন এতটাই বেশি শক্ত ছিল যে হুট করে অরু মনে হলো ওর কলিজাতে ধরে টান দিয়েছে কেউ। হঠাৎ করে এমন প্রচণ্ড ব্যথা আটকে উঠে শব্দ করে চিৎকার করে উঠল অরু। কি করছেন? ব্যথা কেন দিচ্ছেন? কৃতিকর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে জোয়াত শক্ত করে বললাম, আমি তোর নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজটা রক্তরাঙা হয়ে ভিজে উঠেছে। অরু সেইখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখেছে রেখেছে সে। বন্ধ চোখ জোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। কৃতিক তাতে নজর না দিয়ে হন হন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে অরু। তুই আমার না হলে অন্য কারণ না। সন্ধ্যা হতে না হতে স্ফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিম ধিম আওয়াজ বেশি আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে ক্যাডিল্যাক মার্সিডিজের মতো নামি দামি গাড়ি বর। পৃথিবীতে হাতে গোনা নামি দামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময় পৃথিবীর নামি দামি পকার প্লেয়াররা জুয়ার টাকা জেতার জন্য জমায়েত হয় এইখানে। একের পর এক বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। এলিসাও তাদের মধ্যে একজন। সবার প্রিয় নাম্বার 13 এই নামেই সবাই ওকে চেনে। সবার ভালো মতন জানা যেই ক্লাব ওকে নিতে পারবে তারাই তর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু এলিসা তো আর এসবে জড়াবে না। আজকে এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালো ভালো বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো। স্ফটিকের আলোতে জলজল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন। চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে এলিসার বেশভূষা ও চোখ ধাঁধানো আজ চিকমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আচরণের সাথে ম্যাচিং করে ছোটে গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশে স্যুট বুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে সায়র। চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। তাকে দেখতে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জ্যাকে। চারিদিকে উকি ঝুঁকি দিয়ে সবচেয়ে বড় করে অনুপ এগিয়ে এসে বলা, গাইজ সব ঠিকঠাক। অ্যালিসা, তুই শায়েরকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথে কাজ শুরু করব। মনে রাখিস হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট 10 মিনিট সময়। এরপর আর এতগুলো সার্ভার একসাথে কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জেকে তুই এখানেই ওয়েট কর। অ্যালিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই অ্যালিসাকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব।
নাও গো। 10 মিনিট প্রায় শেষ হতেই চলো। কৃতিক সূক্ষ্ম নজরে কাছের দেয়ালে বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়ে আছে। এতদূর থেকে ভেতরের কোনো কিছু ঠাউর করার উপায় নেই, শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিভতে থাকা ছিকিমিকি আলোর বর হুচ করে পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরে মিউজিক আলো দুটোই নিভে যাওয়ার দরুন কৃতিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল, কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব, আশেপাশে এক নজর চোখ বুলিয়ে উদ্বিগ্ন হয়ে শুথল। 10 মিনিট শেষ হতে চললো, ওরা কোথায়? কৃতিক ঠোঁট কামড়ে পড়ল। ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। সায়র যা, ভিতর ডিম, ওকে ভরসা নেই। কৃতিকের কথায় সায় জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছনে থেকে কৃতিক আবারও ডেকে উঠছে ওকে। কৃতিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলে ওর দিকে একটা রিভলভার ছুঁড়ে দিয়ে কৃতিক বলল। ক্যাচ ইট। অর্ণব রিভলভারটা ক্যাচ করে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময় হতবাক হয়ে কৃতিকের চোখের দিকে চাইল। নিজের কোমরের খাঁজে আরও একটা রিভলভার গুজতে গুজতে হালকা চোখ টিপে কৃতিক বলে, ফর সেফটি পারপাস। আফটার অল ভেতরের সবার কাছেই এটা আছে। এলিভেটরে দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হল রুমটাতে প্রবেশ করে তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। এত মানুষ, এত হট্টগোল, সব কেমন হাওয়া হয়ে উবে গিয়েছে না? বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকে টেবিল চেয়ারগুলো উল্টোপাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কৃতিক ভ্রুকুঞ্চন করে চোখাচোখি করলো। অর্ণব নিজের স্বরে বলল, হোয়াটস রং? সবাই কোথায়? হাওয়া হয়ে গেল। যে যেখানে খুশি যাক। এলিসার বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। লোকটা চরম ধূর্ত। এই মুহূর্তে এলিসা আর সায়রকে সেফ রাখাই আমাদের মেইন টার্গেট। কৃতিকের কথা অর্ণব হাসূচক মাথা নাড়ল। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ছনছন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হল রুমের লাইট জ্বলে উঠছে। ভেতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। সায়র আর এলিসা কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং এলিসার বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে উঠে সায়র। অর্ণব ওর দিকে তাকে বিরক্তি সুরে বলে, মেয়েদের মতো কাঁদছিস কেন হায়দারাম? তোদের বাঁচাইতে এলাম। কৃতিক এগিয়ে গিয়ে এলিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথেই নোংরা চাল চাললেন মিস্টার ত্রিপিটক। কৃতিকের কথা লোকটা কপট হেসে বলল, এত কথা ভালো লাগতেছে না, চলো সহজ ডিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাচিনোর বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে। লোকটার কথা কৃতিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসলো, অতঃপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা চারজনই যাব। প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনাদের মতো মানুষের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই এলিসাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠেকালো কৃতিক। কৃতিকের কাণ্ডে এবার অর্ণব কিছুটা ভরকে গিয়ে বলে উঠল, যে কে, কি করছিস? অর্ণবের কথায় কান না দিয়ে কৃতিক এলিসার বাবাকে বলে, আপনি ওকে মারতে পারতেন না ত্রিপিটক, কারণ এলিসা আপনার সোনার ডিম পাড়া হাঁস। বাট আমি পারবো, কারণ ও আমার 2 পয়সার কাজেও আসে না। ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু এলিসা কেন, ওদের সবাইকে মারতেও আমার 1 মিনিটও টাইম লাগবে না। জাস্ট পয়েন্ট আর তারপর শুট। এলিসার বাবা হেসে বলে, ভয় দেখাচ্ছ? কৃতিক তৎক্ষণাৎ সায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপে চিৎকার দিয়ে উঠে সায়র। এলিসা, অর্ণব ওরা ভয়ার্থ চোখে তাকিয়ে আছে কৃতিকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং ছাড়াই গুলি করাতে এলিসার বাবাও খানিকটা ভরকে গিয়েছে। মনে মনে ভাবছে, এই ছেলে যে যখন তখন এলিসাকে গুলি করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। চারিদিকে গুমট পরিবেশ বিরাজমান। কৃতিক এলিসাকে নিয়ে 1 পা 2 পা করে মেইন গেটের কাছে চলে এসেছে। স্যার এখনো বসে বসে কাঁদছে। কৃতিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতে অর্ণব ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে এলিসার মাথায় গান পয়েন্ট করে রাখা। এলিসার বাবা নড়তে পারছে না, চড়তেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতে কৃতিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্তমন্ত্র বদলে ফেলো অর্ণব। কৃতিকের কথার আগামাথা বুঝতে না পেরে অর্ণব ফ্রিকুচকে বলল, কি বদলে ফেলবো? গুপ্তমন্ত্র, দরজার গুপ্তমন্ত্র। অর্ণব বিরক্ত হয়ে বলল, আরে ভাই, গুপ্ত মন্ত্রটা আবার কি?
কৃতিক দৎকট মুটি বলল। ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ করো তাহলে তোরা বুঝে যাবে ছাগল। কৃতিকের কথা অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বোঝাতে গিয়ে এলিসার বাবা সহ সকলেই কৃতিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে, তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। সায়ের এখনো পা ধরে বসে বসে কাঁদছে। ডান। অর্ণব শব্দটা উচ্চারণ করতেই দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা তিনজনই। যাওয়ার আগে দরজাটা ঠেলে সায়ের উদ্দেশ্যে কৃতিক চেঁচিয়ে বলা, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিছু হয়নি, তাকিয়ে দেখ গুলিটা প্যান্টে লেগেছে। কৃতিকের কথা কানে পৌঁছাতে সহযোগিত হয়ে তখনই তড়িৎ বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র এবং আর এক সেকেন্ডও অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কৃতিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে তাই এলিসার বাবা সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যেই আটকা পড়ে গিয়েছে। বাইরে এসে এলিসাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়ের হাত টেনে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কৃতিক। হঠাৎ এলিসাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে চুপচুপ করে কয়েকটা চুমুকে নিল অর্ণব। এলিসা বিরক্ত হয়ে কটপটি কিছু বলবে তার ফুসরত না দিয়ে ওকে হাত ধরে অর্ণবও দৌড়াতে লাগলো স্বাগতিতে। পেছনে একবার চোখ ঘুরে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতে কৃতিক বলল, তাড়াতাড়ি চল, অরু ভিলাতে একা আছে। সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাছাড়া যাওয়ার কি আছে ভাই, অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে হলো। কৃতিক অর্ণবের দিকে তাকিয়ে সুথলা। অর্ণব, কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতেই অর্ণব মিনমিনে জবাব দিল, তাড়াহুড়োর মাথায় কিচ্ছু আসেনি, তাই এলিসার নামটাই দিয়ে এসেছি। অর্ণবের কথায় ওরা সবাই আহামক বনে গেল। কৃতিক দাঁত কির মিরিয়ে করে বলল, ইডিয়েট, আগে বলবি না, জলদি দৌড়া। ক্লাবের নিচে বাইক রাখা ছিল। একটা বাইকে কৃতিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে এলিসা আর অর্ণব। অর্ণব রাইড করতে পারে না, তাই এলিসাই ওদের বাইকটা রাইড করছে। রাইড করে কিছু দূর যেতেই পুলিশকে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত। ব্যাপারটা বুঝতে আসতেই বাইকে বসে গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কৃতিক রাইড করতে করতেই বলল, কিরে, এমন একটা সময় তোর গানও মনে পড়ছে? একটু আগেই তো ভ্যাবে করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি। তা কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গুলি ছুড়তে? তোর গায়ে তো আর লাগেনি। আমার নিশানার উপর আমার কনফিডেন্স আছে। কি করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? কৃতিক মৃদু হেসে বলল, মন্ত্রীর ছেলে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন। কৃতিকের কথা সায়র ঠোঁট উলচে মাথা নাড়ালো। বাংলাদেশের কথা মনে পড়তেই সব রেখে কৃতিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরু। অরুর কথা মাথায় আসতে কৃতিক বলে, সায়র, ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমেটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কৃতিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেবো তো। পসিবল না, উরু একা আছে। এই বলে আবারও ফ্লাইওভারে টার্ন নিল কৃতিক। সামনে পেছনে চারিদিকে সবকিছু গোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানে নেয় ফনফন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়ি বুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবল নিজের রুমে এসেছে সায়র। তবুও তখনও হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক ধুকপুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইডিং দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কৃতিক। রুমে এসে মনে মনে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে সায়র। হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিতে নিতে গটমট করে সায়র বলছে, কোন অলক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে, তো কখনো বাইকে চড়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। সায়র কথাটা শেষ করতে পারল না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে প্রবেশ করে ওর কলার চেপে ধরে কৃতিক তাতে ধত পিষে পড়লা। আমার অরু কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসলো সায়র। কাদু কাদু কঞ্চে বলল, তোর সমস্যা কি জেকে? অরু হারিয়ে গেলেই তুই সব সময় আমাকে তেড়ে আসিস কেন ভাই? আমি কি তোর অরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেটে কৃতিকের চোখের সামনে ধরে বলল, দেখ, এই দেখ, কোথাও তোর অরু নেই। সায়রের ফাজলামো গায়ে না মেখে কৃতিক পুনরায় সুথল। দেখেছিস কিনা সেটা বল।
কৃতিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুষ্ক চোখ গিলে এদিক ওদিক মাথা নাড়ল সায়র। কৃতিক সায়রকে ছেড়ে এলিসা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়ল। ওরা কি হয়েছে জেকে? মাত্রই রুমে প্রবেশ করেছিল কৃতিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে এলিসা সুথল। এলিসার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতে মরতে মরতে কোনো মতে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুষে শান্ত স্বরে কৃতিক বলল, ওরুকে দেখেছিস এলিসা? এলিসা ভ্রুকুঞ্চিত করে বলল, কেন রোমিনী এত রাতে কোথায় যাবে? কোথাও নেই দেখেই তো তোদের জিজ্ঞেস করছি। ততক্ষণে অর্ণব নিজের রুমে থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনে ও বলল, চল রিসেপশনে একবার জিজ্ঞেস করে দেখি, কোথাও বেরোলে তো ওখান থেকেই বেরোবে। অর্ণবের কথা যুক্তি সঙ্গত মনে করে হাসচোখ মাথা নাড়িয়ে সেদিকে এগিয়ে গেল কৃতিক। ওরা চারজন রিসেপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগে বেরিয়েছে ওরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না। রিসেপশনিস্টের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে কৃতিকের। মনে মনে ঠিক করে নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতে মার খেতে খেতে অরুর খবরই আছে। অর্ণব সায়র এগিয়ে এসে বলল, এখন কি করবি? কৃতিক চোখ শক্ত করে বলল, ইডিয়েট একটা, আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কৃতিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনের মনে। কেন এত উন্মাদনা? কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘন্টাখানিক সি বিচের এ মাথা থেকে ও মাথা হাসে বেরিয়েছে কৃতিক। সেই সাথে সায়র অর্ণব অরুকে খুঁজছে হন্য হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই। চারিদিকে এত ঘুটঘুটে আধা ছাপে সাগরের তীরে আলোকিত হয়ে জ্বলছে সোডিয়ামের নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্রের ঢেউয়ের গর্জন ভেসে আসছে ভেসে আসছে বারে বারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কৃতিকের বেজা অস্থির লাগছে, চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়ে ওর চোখ আটকে যায় অদূরে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। কৃতিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই আর ও স্থির না থেকে হননি হাঁটা ধরল অরুর পানে। অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে কৃতিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কৃতিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু। অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, আজ আমি শেষ। আরআইপি অরোরা শেখ। অরুর পেছনে আরও 2টা থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়ি আর লাটাই। কৃতিক তাদেরকে এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে চর মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টো 2 হাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজের বুকের মধ্যিখানে। এক্ষুনি গালে চর হামলে পড়বে সেই ভয় চোখ মুখ খিচে রেখেছিল অরু। কিন্তু কিছু সময় যেতে শরীরে শিহরণ জাগানো সেই স্যান্ডেলউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতে পিটপিট করে চোখ খুলল ও আবারও একই ঘোর লাগানো অনুভূতি। কৃতিকের শরীরে শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালে মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতে সহ্য করতে পারে না ওরও। হাত পা কেমন অসাড় হয়ে আসে, কান গলা সব কিছু ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ওর ভেতরে সুপ্ত নারী সত্তাটা। অথচ কৃতিক ওকে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কৃতিকের শরীরে নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঠেকেছে। খানিকের নীরবতা ভেঙে কৃতিক উদ্বিগ্ন স্বরে সুথল, অরু তোর বয়স কত? কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, কিভাবে গিয়েছিল? কোনোরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা উদ্ভট প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে কৃতিকের চোখের দিকে চাইল ওরও। পরক্ষণে ওর চোখ গেল কৃতিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতো করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়ান কৃতিক চৌধুরীকে দেখছে। সবাইকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অরু মুখ কাচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি অরু। কৃতিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘশ্বাস ছেড়ে অরু বলে, 18 বছর 6 মাস 13 দিন, এবার ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেল এবার কৃতিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্টের ওপর খালি
পায়ে দাঁড়িয়ে আছে কৃতিক। তা দেখে সঙ্গে সঙ্গে অজু বলে উঠছে। এই কি আপনার জুতো কোথায়? পেছন থেকে হাঁক পেরে একজোড়া স্নিকার্স রস দেখিয়ে সাহের বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কি না? অরু দ্রুত সাহের সামনে গিয়ে মিনতি সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলেই বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকে বলে এসেছিলাম, কিন্তু উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেনি বোধহয়। অরুজা, এলিসের সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতে মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে, তাই কৃতিকের করা আদেশে আর নাকচ করতে পারেনি অরু। চুপচাপ চলে গিয়েছে এলিসার হাত ধরে। ওদিকে সায়র, অর্ণব আর কৃতিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধহয় ওরা আর ঘুমোবে না। নিশুতি রাতে জোয়ারে ফাটার উত্তম গতি আর সামুদ্রিক ঢেউয়ের বিশাল গর্জনে চারিদিকে অপ্রার্থিব লাগছে। মাঝরাতের পরও কেটে গিয়েছে আরও কয়েক প্রহর। রাত জাগা পানকৌড়িগুলো এখনও চিউ চিউ করছে, দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি চড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ার প্লেসের দাউ দাউ করা অগ্নিশিখা। সেটা থেকে কাঠকয়লা পোড়ানো মটমট আওয়াজ ভেসে আসছে। কৃতিকের ভাষা ভাষা চোখ দুটোতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। সায়র ফায়ার প্লেসে আগুনে আরও কয়েকটা কাঠের টুকরো দিয়ে কৃতিক আর অর্ণবের মুখোমুখি বসে পড়ল। অতঃপর নিজেদের মনের হাজারো কৌতূহল মেটাতে সায়র যখন কৃতিককে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখনই অর্ণবকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়। আমি জিজ্ঞেস করছি। কৃতিক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোল পরও করে ব্যস্ত। অর্ণব ওকে ডেকে বলে, সবাইকে রেখে অরুর প্রতি এত অবসেসড কেন তুই? আর কৃতিক নিষ্প্রভ চোখে জবাব দেয়। আই ডোন্ট নো। অর্ণব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা, কবে থেকে এসব শুরু হয়েছে সেটা বলতো। তাছাড়া ওর জন্য যদি তোর এতই টান, তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কৃতিক একটু উপহাস করে হেসে বলল, কে বলেছে ওর জন্য আমার টান? ও আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। ওরও আমার কাছে নেশার মতোই। আমি জানি ওর আমার সম্পর্কে আগুন পানি সমজটিলতা, তবুও ওকে আমার চাই, অ্যাট অ্যানি কস্ট। সায়র পাশ থেকে বলে ওঠে। তাহলে তো তুই অরুর প্রেমে পড়েছিস। কৃতিক কপট হেসে জবাব দেয়, 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আই এম শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে অরু আমার বাচ্চার মা হয়ে যেত। ওই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো উত্তাল সাগরে পালতোলা ডিঙি নৌকা সামলানোর মতোই মুশকিল। সায়র আর অর্ণব হতভম্ব হয়ে কৃতিকের পানে চেয়ে আছে। দুজনের মনে একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? ওদের চোখে হাজারো কৌতূহলের ছড়াছড়ি দেখে কৃতিক ভাবতে থাকে ঠিক কবে নাগাদ শুরু হয়েছিল সব কিছু। তারপর খানিকক্ষণে নীরবতা ভেঙে বলতে শুরু করে, অরু যখন প্রথম কৃতিক কুঞ্জে আসে, তখন আমি সবে কলেজ পাশ দিয়ে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানে আভিজাত্য, কর্তৃত্ব, পাওয়ার, এসবই। কারণ ছোটবেলা থেকেই আমাকে এটাই শেখানো হয়েছে। যোগ্য উত্তরাধিকারী হতে গেলে পূর্বপুরুষদের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকে ন্যানি, ট্রেনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলে গিয়েছিলাম পরিবার বলে কিছু হয়। তারপর যখন একটু ম্যাচিওর হই, তখন প্রতিপত্তি আর ক্ষমতার জোরে আশেপাশের সবাইকে নিজেই কন্ট্রোল করতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই যখন পুতুলের মতো নাচত, তাতে আমার অন্তরে পৈশাচিক আনন্দ হতো। তখন থেকেই ডোমিনেটিং স্বভাবটা ভেতরে ঢুকে গিয়েছে, যা এখনও বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্রেই আমার রাজনৈতিক হাতেখড়ি হয়। প্রথম বাবা বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশে নিয়ে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমারই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকে যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সব কিছুই ছিল দিবা স্বপ্ন মাত্র। কারণ আমার ধ্যান জ্ঞান সব কিছুই তখন রাজনীতিতে নিবদ্ধ।
তখন মনে হতো নিজে প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটিতে লিড দেওয়ার মতো পৈশাচিক তৃপ্তি আর কিছুতে নেই। বাইরের জগতে এত সুনাম, এত জনপ্রিয়তা, এত স্বজনপ্রীতি, লোকেদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ। যার উদরে আমার জন্ম হয়েছিল, যে খুব ছোট্ট বেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তির উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল, সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করে এসেছি আমি। তার সাথে মায়ের জাতিটাকেও। কেন যেন আত্মিক টান কখনোই ছুঁতে পারেনি আমাকে। হয়তো ছোট থেকেই মায়ের মমতাহীন বেড়ে ওঠা, সেজন্য। এভাবেই হাজারো মানুষের বেষ্টনে একাকী বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনায়াসে দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততাই ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, কেউ তার হদিস জানতো না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতি প্রাঙ্গণে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারো খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যুশয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতে বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরও 2 সদস্যের, অরু আর অনু। ওদের বাবার সম্বন্ধে আমার কিছুই জানা নেই, জানা থাকার কথাও না। কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনোরূপ মতামত ছিল না, আমার এসবে কিছুই আসে যেত। আর কীভাবেই বা আসবে? পরিবার কী জিনিস সে তো আমি জানিই না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করতো, আর আমি আমার মতো। ওই সময় অরুর দিকে ঠিক করে কখনো তাকিয়েছিলাম কিনা সেটাই বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি, তবুও আমার রুমে সারাক্ষণ উকিঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলেই রুমে এসে এটা ওটা ধরতো। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম। কৃতিকের কথার মাঝে হুট করে সায়র ফোরন কেচে বলে, তুই কি রে, এখন যার জন্য দিয়ানা হয়ে ছটফট করিস তখন তাকে এভাবে মারতিস? কৃতিক মৃদু হেসে বলে, আই উইশ ওরও আগের মতো এখনও আমার রুমে উকিঝুঁকি দিত। আর তুই ওকে ঠাস ঠুস করে মারতিস? অর্ণব স্যারকে থামিয়ে দিয়ে বলল। কৃতিক আহা থাম তো তুই, জেকে তারপর কি হয়েছিল? পুনরায় বলতে শুরু করে, অরুর মা সুদক্ষ এবং স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি। বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখ দেখাদেখি হতো না। যদি হতো সেটাও অরুর জন্য। অরুকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপরীতে বাবার থেকে পেতাম হাজারটা তিরস্কার আর ভৎসনা। এসবের কারণে মনে মনে জিদ হতো অরুর প্রতি। জিদের বশে দ্বিতীয়বার আমার রুমে এলে আরও বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছরখানিক চলে যায়। তারপর একদিন এতটুকু বলেই থেমে যায় কৃতিক। সায়র অর্ণব দুজনেই উৎকণ্ঠা নিয়ে সুথল। তারপর একদিন এবার কৃতিক নিজেও ভাবতে থাকে সেই রাতের কথা। পূর্ণিমা রাত, আকাশের উপর থালার মতন মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের নিয়ন আলোয় ভেসে যাচ্ছে চারিপাশ। কৃতিক কুঞ্জের মহলে ছাদটার আয়তন ছোট্টখাটো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের প্রাচীর থেকে আচারের বয়ামগুলো ঘরে আনতেই ছাদে এসেছিল অরু। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দফতর কালো দিয়ে আবৃত লম্বা মতো কাউকে দেখতে পেয়ে আকস্মাৎ ভয়ে চিৎকার দিয়ে উঠে ওরু। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগে শক্ত হাত ওর মুখে চেপে ধরে কৃতিক। ওরু থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতে কৃতিক গম্ভীর গলায় বলে, তুই এখানে কেন? কৃতিকের কথায় উত্তর না দিয়ে ওরু মিনমিনিয়ে বলে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের মতো গরম হয়ে আছে। কৃতিক ওরুর শরীরে এক প্রকার ধাক্কা দিয়ে বলে, জ্বর আসলে তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা। জ্বরের ঘরে তোকে দেখতে ইচ্ছা করে না। কৃতিকের রকচেটে স্বভাব চরিত্র সবকিছু ওরু জানা।
তাই ও আর কথা না বাড়িয়ে চুপচাপ আচারের বয়াম নিয়ে ছাদ থেকে নেমে যায়। মাঝরাতে কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারিদিকে খুটখুটি অন্ধকার। জ্বরের ঘোরে অন্ধকার রুমে শুয়ে থরথর করে কাঁপছে কৃতিক। সন্ধ্যার রাতে দুইটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি, উল্টো হাড় কাঁপিয়ে দ্বিগুণ তালে জ্বর উঠেছে। পার্টির লোকেদের থেকে বারবার কল আসাতে মোবাইলটা বন্ধ করে রেখেছে ও। অনেক বেশি জ্বরের তোপে অন্ধকার রুমের মাঝে জোনাকি পোকা দেখছিল কৃতিক। ঠিক তখনই গভীর তিমিরে হাঁটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করে কিশোরী অরু। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আঁচটানা ঘোমটা। কৃতিক তখনও জ্বরের তোপে বারবার দীর্ঘশ্বাস ফেলছিল। অরু মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজেই থেকেই বলল, বিদ্যুৎ চলে গিয়েছে, জেনারেটর নষ্ট হয়ে পড়ে আছে। আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতির প্রয়োজন নেই, আমি অন্ধকার ভালোবাসি। তুই যা তো।